আজ আমরা জৈব রসায়ন সম্পর্কে পড়ব। এর মধ্যে জৈব যৌগ কী জিনিস, জৈব যৌগের কিছু বৈশিষ্ট্য যেমন ক্যাটিনেশন ধর্ম, সমবায়বতা ধর্ম ইত্যাদি ইত্যাদি সম্পর্কে একটু পড়ব। তো জৈব যৌগ কী জিনিস? দেখো, প্রাচীনকাল থেকে মানুষ তার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিছু অংশ তা প্রাণী দেহ বা উদ্ভিদ দেহ থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পেত। কৃত্রিমভাবে তৈরি করতে পারতো না। ফলে তাদের স্বাভাবিক রূপেই একটা ধারণা হয়েছিল যে জীবিত কোষের জীবকোষের কোনো অজ্ঞাত প্রাণশক্তি ছাড়া এদেরকে তৈরি করা যায় না, কৃত্রিমভাবে কোনো মতেও তৈরি করা যায় না এই যৌগগুলোকে। তো যেহেতু জীবিত কোষের ক্রিয়ার ফলে এই যৌগগুলো উৎপন্ন হতো তাদের ধারণা অনুযায়ী, তাই তাদের নাম রেখেছিল জৈব যৌগ। পরবর্তীকালে ভোলহার বলে একটা বিজ্ঞানী প্রথমেই অ্যামোনিয়াম সায়ানেট থেকে তোমার ইউরিয়া তৈরি করে, যেখানে অ্যামোনিয়াম সায়ানেট অবশ্যই প্রাণী বা উদ্ভিদ দেহ থেকে নয়, একটা অজৈব যৌগ। সেই অজৈব যৌগ থেকে, যেটা প্রাণী বা উদ্ভিদ দেহ থেকে নয়, সেই জায়গা থেকে ইউরিয়া তৈরি করেন, একটা জৈব যৌগ তৈরি করেন। তার মানে সেখান থেকে আমাদের ধারণাটা কিছুটা চেঞ্জ হয়ে যায় যে জৈব যৌগ মানে প্রাণী বা উদ্ভিদ দেহ থেকে তৈরি হয় না, কৃত্রিমভাবেও তৈরি হয়। পরবর্তীকালে তোমার মিথেন, আরও বিভিন্ন রকম অ্যাসিটিক অ্যাসিড, এরকম বিভিন্ন রকম জিনিস, জৈব যৌগ তৈরি হয় কৃত্রিমভাবে পরীক্ষা করে। ফলে সেখান থেকেই আমাদের ধারণাটা আরও ভালোভাবেই পরিবর্তন হয়ে যায় যে জৈব যৌগ মানে সবসময় প্রাণী দেহ থেকে উৎপন্ন হবে তার কোনো মানে নেই, কৃত্রিমভাবে তৈরি করা যায়। ওকে, এইবার তাহলে জৈব যৌগ সম্পর্কে তো আগের যে ধারণা ছিল সেই ধারণাটা পুরোপুরি সঠিক বলে মনে হলো না, একটু ত্রুটি আছে। তাই জৈব যৌগ সম্পর্কে সঠিক ধারণা তৈরি করার জন্য বিজ্ঞানীরা জৈব যৌগ বিশ্লেষণ করতে শুরু করলো, এবং সেক্ষেত্রে দেখা গেল যে জৈব যৌগগুলো বিশ্লেষণ করলে একটা কমন জিনিস পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে কার্বন। জৈব যৌগের মধ্যে অবশ্যই অবশ্যই কার্বন থাকবে। তাছাড়াও জৈব যৌগের আরও কিছু কিছু উপাদান আছে, এটা মূল উপাদান, মূল উপাদান। তাহলে জৈব যৌগের মূল উপাদান হচ্ছে কার্বন। এছাড়া জৈব যৌগ যেসব উপাদানগুলো থাকতে পারে তার মধ্যে মূলত হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার থাকতে পারে, তারপর তোমার ফসফরাস থাকতে পারে, বিভিন্ন হ্যালোজেনগুলো থাকতে পারে। হ্যালোজেন, হ্যালোজেন মানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা থাকতে পারে। ঠিক আছে, এই যৌগ মৌল থাকতে পারে জৈব যৌগের মধ্যে, তবে অবশ্যই অবশ্যই কার্বন থাকবে, এরকম একটা বিষয়। ওকে, তাহলে এখান থেকে আমরা একটু সংজ্ঞায়িত করতে পারি। আরও কিছু থাকতে পারে জিনিসপত্র, ধাতব জিনিসগুলো থাকতে পারে, কিছু বিভিন্ন ধাতব মৌলগুলো থাকতে পারে, ধাতব মৌলগুলোও থাকতে পারে কিছু কিছু ক্ষেত্রে। ওকে, তো এবার পরবর্তীকালে দেখা গেল যে মূল উপাদান কার্বন হলেও, এটা তো কার্বন হলেও যে তাকে জৈব যৌগ বলা হবে তাও কিন্তু নয়। কার্বন ছাড়াও অন্য জিনিসপত্র থাকে, কার্বন তো থাকবেই, কার্বন ছাড়াও অন্য জিনিসপত্র থাকে। এবার আমাদের একটা ধারণা হতে পারে যে কার্বন আছে মানে সেটা জৈব যৌগ হবে, না, সেটাও নাও হতে পারে। হ্যাঁ, কার্বন ছাড়াও এমন অনেক জিনিসপত্র আছে যারা জৈব যৌগের মধ্যে, এই কার্বন আছে অথচ তারা জৈব যৌগ নয়, এরকম অনেক অনেক বস্তু আছে। যেমন আমি উদাহরণ হিসেবে যদি বলি, কার্বন, CO2, কার্বনের যে অক্সাইডগুলো, এটা কিন্তু জৈব যৌগ না, এরা অজৈব যৌগ। তারপর কার্বনেট লবণ, যে কোনো কার্বনেট লবণগুলো যাদের মধ্যে CO3 থাকে, সেই কার্বনেট লবণগুলো, সেগুলো বা বাইকার্বনেটগুলো, HCO3 যেগুলো, সেইগুলো কিন্তু জৈব যৌগ না, সেখানে প্রত্যেকটাই কিন্তু সি আছে। যেমন সায়ানাইড যৌগগুলো, সেগুলোও কিন্তু অজৈব যৌগ। যাদের মধ্যে CN বা CN2 থাকে তারাও কিন্তু অজৈব যৌগ। যেমন কার্বাইড যৌগ আছে, যেমন ক্যালসিয়াম কার্বাইড CaC2, তার মধ্যেও কার্বন আছে, কিন্তু তারাও কিন্তু অজৈব যৌগ, তারাও কিন্তু জৈব যৌগ নয়। তার মানে সেখানে কিছু কিছু পদার্থ আছে কার্বন, জৈব যৌগ মানে সেখানে কার্বন থাকবে, তবে কার্বন মাত্রেই যে জৈব যৌগ হবে এরকম নাও হতে পারে, যে কার্বন থাকলেই সে জৈব যৌগ হবে তাও নাও হতে পারে। এখানে সেটা বোঝা গেল। তাহলে তাহলে আমরা জৈব যৌগের সংজ্ঞা কীভাবে দিতে পারি? জৈব যৌগের সংজ্ঞা আমরা প্রথমত
এই যে আলোচনাগুলো করলাম, এই আলোচনাগুলো থেকে আমরা দেব যে কার্বন গঠিত যৌগ যাদের মধ্যে এই জিনিসগুলো নেই, এই কার্বন গঠিত এই জিনিসগুলো ছাড়া যারা কার্বন গঠিত যৌগ আছে এবং যাদের ক্যাটিনেশন ধর্ম সমবায়বতা ধর্ম দেখা যায়, ক্যাটিনেশন সমবায়বতা আমরা একটু পরে জানবো ওগুলো, তাদেরকে আমরা জৈব যৌগ বলবো। ওকে, তাহলে আমি একটু সংজ্ঞা দিয়ে দিই জৈব যৌগ সংজ্ঞা। দেখো, যৌগ সংজ্ঞা: কার্বনের অক্সাইড, ধাতব কার্বনেট, বাইকার্বনেট, ধাতব সায়ানাইড এবং কার্বাইড ছাড়া গঠিত যে বিশাল সংখ্যক যৌগগুলির মধ্যে কার্বন পরমাণুর ক্যাটিনেশন ধর্ম সমবায়বতা প্রভৃতি বৈশিষ্ট্যগুলো দেখা যায়, সেই যৌগগুলিকেই জৈব যৌগ বলা হবে। ওই যৌগগুলো ছাড়া কার্বন পরমাণু দিয়ে গঠিত এই বিভিন্ন যেসব পদার্থগুলো আছে, ওই অক্সাইড, কার্বনের অক্সাইড, ধাতব কার্বনেট, বাইকার্বনেট, ধাতব সায়ানামাইড, কার্বাইড, এইগুলো ছাড়া কার্বন দিয়ে গঠিত যে বিশাল সংখ্যক প্রচুর লক্ষ লক্ষ বলতে প্রবাবলি 10 লক্ষেরও বেশি, ঠিক আছে, সেই 10 লক্ষেরও বেশি সংখ্যক যৌগগুলো যাদের মধ্যে কার্বন পরমাণু আছে এবং সেই কার্বন পরমাণুর ক্যাটিনেশন ধর্ম এবং সমবায়বতা ধর্ম, এই বৈশিষ্ট্যগুলো দেখা যায়। আরও কিছু বৈশিষ্ট্য আছে, সেই যৌগগুলোকে আমরা বলবো জৈব যৌগ। ওকে, তাহলে কার্বন দিয়ে গঠিত মানে জৈব যৌগ হবে না, আর জীবকোষ থেকে পাওয়া যায় মানে জৈব যৌগ হবে না, আর জীবকোষ থেকে না পাওয়া গেলেও যে জৈব যৌগ হবে না তার কোনো মানে নেই, ঠিক আছে। ওকে, এবার আমরা চলে আসি জৈব যৌগের কিছু বৈশিষ্ট্যে। জৈব যৌগের বৈশিষ্ট্য বলতে গেলে আমাদের প্রথমেই যেটা জানা উচিত সেটা হচ্ছে জৈব যৌগের মধ্যে যেটা মেন উপাদান তো কার্বন, তাহলে কার্বনের যোজ্যতা কীরকম, ঠিক আছে, কার্বন অন্য পরমাণুর সঙ্গে যুক্ত হওয়ার ক্ষমতাটা কীরকম সেটা। তো কার্বনের আমরা জানি পারমাণবিক ক্রমাঙ্ক কত, কার্বনের পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 6। তার মানে কার্বনের যদি ইলেকট্রন বিন্যাস দেখি সেটা কত হবে না, প্রথম কক্ষে 2টো আর তার পরের কক্ষে 4টে। তার মানে শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত, শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 4টে, তাই কার্বনের যোজ্যতায় হচ্ছে 4। যদিও আমরা ক্লাস 11-এ যখন একটু উপরে উঠে যাব তখন দেখব যে শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা বলার থেকেও বলছে সেখানে তোমার একটা ছোট উপকক্ষকের মধ্যেও ছোট সব ভাগ থাকে, সেখানে 2টো করে ইলেকট্রন থাকে। তো সেই জায়গায় বিজোড় ইলেকট্রন সংখ্যা, এবং সেই অনুযায়ীও দেখলে দেখা যায় যে একটু উত্তেজিত অবস্থায় কার্বনের বিজোড় ইলেকট্রন সংখ্যা 4ই হয়, সেটাই তার তোমার যোজ্যতা। অর্থাৎ অন্য পরমাণুর সঙ্গে যুক্ত হওয়ার যে ক্ষমতা যে ইউনিট দ্বারা প্রকাশ করা হয় সেই ইউনিটে কার্বনের তোমার যোজ্যতা হচ্ছে 4। ওকে, তো এবার কার্বনের তড়িৎযোজী যোজ্যতা, যেহেতু যোজ্যতা 4, তার মানে তোমার বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা 4, তাই অন্য যৌগের সঙ্গে যে মিলিত হওয়ার ক্ষমতা সে সবসময় অন্য যৌগের থেকে 4টি ইলেকট্রন নিতে চাইবে, অথবা বাইরের এর যে 4টি ইলেকট্রন আছে সেটা ছেড়ে দিতে চাইবে। কার্বনের বাইরের কক্ষের হয় 4টি ইলেকট্রন নিয়ে অষ্টক পূর্ণ করে নেবে, 4টে আছে অলরেডি বাইরের কক্ষে, আর 4টে যদি থাকে তাহলে 4টে নিলে তারপর 8টা হবে, অষ্টক পূর্ণ হবে, অথবা 4টে ছেড়ে দিলে ও সুস্থির নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের তোমার ইলেকট্রন বিন্যাস লাভ করতে পারবে। তার মানে 4টে ছাড়তে হবে অথবা 4টে নিতে হবে। এই 4টে ছেড়ে পজিটিভ আয়ন ছেড়ে দিয়ে পজিটিভ আয়ন তৈরি হওয়া, আর 4টে যুক্ত করে ধরো কোনো একটা কার্বনের সেখান থেকে 4টে ইলেকট্রন ছেড়ে দিয়ে পজিটিভ আয়ন তৈরি হবে, অথবা কার্বন 4টে ইলেকট্রন গ্রহণ করে নেগেটিভ আয়ন হবে, এই প্রবণতা প্রচণ্ড কম দেখা যায়, সম্ভব নয়, এটা অসম্ভব, এই নেগেটিভ পজিটিভ আয়ন অসম্ভব। তাই কার্বনের 4টে ইলেকট্রন গ্রহণ করা বা বর্জন করে এই আয়ন পরিণত হওয়া কার্যত অসম্ভব। ওই জন্য কার্বন আয়ন তৈরি হতে পারে না, তাই কার্বন কিন্তু তড়িৎযোজী পদার্থ তৈরি করতে পারে না। কী হবে
যদি তড়িৎচর্যী যৌগ না গঠন করতে পারে, ওর বাইরের কক্ষের ইলেকট্রন করতে গেলে, বাইরের কক্ষে যে এটা আছে অষ্টক পূর্ণ করতে গেলে ও কী করে না, ওর যে 4টে ইলেকট্রন আছে সেই 4টে ইলেকট্রনই অন্য কোনো পরমাণুর ইলেকট্রনের সঙ্গে শেয়ার করে সমযোজী যৌগ গঠন করে। অর্থাৎ কার্বন মোটামুটি সবসময়ই সমযোজী যৌগ গঠন করে। ঠিক আছে, কার্বন মোটামুটি সবসময় সমযোজী যৌগ গঠন করে সমযোজী বন্ধন তৈরি করে। এবার সমযোজী বন্ধন ওর কটা হবে? তুমি একটা কার্বনের দিক থেকে খেয়াল করলে ওর কিন্তু 4টে ইলেকট্রনের সবসময় প্রয়োজন। তাই 4টে যৌগের সঙ্গে ও এই 4টে অন্য কোনো মৌলের সঙ্গে ও কিন্তু সমযোজী যৌগ গঠন করবে। সেটা একাধিক মৌলের সঙ্গে, মানে 4টে বন্ধন করবে, 4টে ইলেকট্রন গ্রহণ করবে। সেখানে একটা মৌলের সঙ্গে একাধিক বন্ধনও হতে পারে, আবার ভিন্ন মৌলের সঙ্গেও সেই বন্ধনগুলো হতে পারে। ওকে, যেমন আমি মিথেনের ক্ষেত্রে যদি দেখি, একটা কার্বন তার 4টে হাতে 4টে হাইড্রোজেন পড়ে যায়, অর্থাৎ 4টে, সেটা আমরা দেখেছি অলরেডি যে 4টে হাইড্রোজেন প্রত্যেকে একটা করে ইলেকট্রন আর কার্বন একটা করে তাদের সঙ্গে ইলেকট্রন শেয়ার করে একটা সমযোজী বন্ধন তৈরি করে। ঠিক আছে, তাই এখানে আমরা বলতে পারি যে এখানে কিন্তু সবসময় কার্বনের 4টে হাত থাকে। এই 4টে হাতে 4টে যোজ্যতায় অন্য যে কেউ একটা করে ইলেকট্রন দিয়ে কিন্তু বন্ধন তৈরি করবে। এবার কেউ যদি দুটো দেয় তাহলে দুটো দিয়ে সেক্ষেত্রে দ্বিবন্ধন তৈরি হবে, দুটো বন্ধন তৈরি হবে। 3টে দিলে তিনটে দিয়ে 3 বন্ধন তৈরি হবে। 4টে সাধারণত দেখা যায় না। ওকে, তাহলে এক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন দেখা যায়। এবার আমরা চলে আসি এর নেক্সট ধর্মে। দেখো, ক্যাটিনেশন ধর্ম, যে ধর্মের জন্য কার্বন পরমাণুগুলি সমযোজী বন্ধন দ্বারা পরস্পর যুক্ত হয়ে সুস্থির কার্বন শৃঙ্খল গঠন করতে পারে সেই ধর্মকে ক্যাটিনেশন ধর্ম বলে। বাংলা কথায়, যে ধর্মের জন্য কার্বন পরমাণু তারা নিজেদের মধ্যে বন্ধন সৃষ্টি করতে পারে সেই ধর্মকেই আমরা বলবো ক্যাটিনেশন ধর্ম। উদাহরণ হিসেবে যদি বলি, আমরা যদি তোমার প্রোপেনের কথা বলি, প্রোপেন, আমরা পরবর্তীকালে সব এই নামগুলো দেখব। ঠিক আছে, সেই প্রোপেনের সাধারণ যদি তুমি দেখো এরকম, তার নাম CH3, CH2, CH3। কিন্তু এর গঠন সংকেতে যদি আমরা একদম পুরোপুরি গঠন সংকেতে যাই, সেক্ষেত্রে যে সংকেতটা আছে সেটা এই রকম। ফাঁকা হাতগুলোই সব নিজেদের মধ্যে একটা করে হাত ধরেছে, আর ফাঁকা হাতগুলো সব হাইড্রোজেন ধরেছে। ঠিক আছে, তো ফাঁকা যে যোজ্যতাগুলো আছে সব জায়গায় একটা করে হাইড্রোজেন বসেছে। দেখো, CH3 এইটার সঙ্গে 3টে হাইড্রোজেন যুক্ত, তারপরে কার্বনের সঙ্গে 2টো, CH2, তারপরে আবার 3টে। আমার বিষয় সেটা নয়, বিষয় দেখো কার্বন আর কার্বনের মধ্যে একটা করে বন্ধন। দেখো, এই কার্বনের সঙ্গে এই কার্বনের দেখো একটা বন্ধন আছে, আবার তারপরের কার্বনের সঙ্গে একটা বন্ধন আছে। এই যে ধর্ম, যে ধর্মের জন্য এই কার্বন আর কার্বন পরস্পর বন্ধন সৃষ্টি করতে পারে এইভাবে, তো এই ধর্মগুলোকেই আমরা বলবো ক্যাটিনেশন ধর্ম। কার্বন কার্বন বন্ধন যেখানে সৃষ্টি করতে পারবে, সেটা এক বন্ধন না হতে পারে, অনেক সময় দ্বিবন্ধন, ত্রিবন্ধন হতে পারে। যেমন আমরা অ্যাসিটিলিন যদি দেখি, সেক্ষেত্রে দেখা যাবে কার্বন কার্বনের মধ্যে ত্রিবন্ধন আছে। তো যে বন্ধনই হোক আমাদের কোনো অসুবিধা নেই, এরকম এটা হচ্ছে অ্যাসিটিলিন, যে বন্ধন হোক সেখানে অসুবিধা নেই। আমাদের ক্যাটিনেশন ধর্মে বলছে যে এই কার্বন কার্বনের মধ্যে যে বন্ধন সৃষ্টি করে যে ধর্মের জন্য, সেই ধর্মকেই আমরা বলবো ক্যাটিনেশন ধর্ম। ঠিক আছে, তো এখানে এই ক্যাটিনেশন ধর্মের জন্য কার্বনের শৃঙ্খল দেখা যায়। যেমন আমি এখানে বলেছি যে সুস্থির কার্বন শৃঙ্খল দেখা যায়। তো সেই সুস্থির কার্বন শৃঙ্খলটা দু রকম শৃঙ্খল দেখা যায়। একটা হচ্ছে মুক্ত শৃঙ্খল, অর্থাৎ যার কার্বন একটা জায়গা থেকে শুরু, আবার অন্য একটা জায়গায় শেষ। সেই যে শৃঙ্খলটা তৈরি হলো সেটা বদ্ধ মতো দেখাবে না, এরকম মুক্ত। দেখো, ওপেন, এই কার্বন আর এই কার্বনের মধ্যে একদম সি, আমি হাইড্রোজেনগুলো যদি বাদ দিই তাহলে কার্বনের যে শৃঙ্খলটা তুমি খেয়াল করে দেখো, এই রকম একটা শৃঙ্খল, যেটা একদম মুক্ত, দুই সাইডেই মুক্ত, তার মানে এটা মুক্ত শৃঙ্খল বলছি। ওকে, আর বদ্ধ শৃঙ্খল আছে যদি আমরা বেনজিন দেখি। বেনজিন বেনজিন বেনজিনের অ্যাকচুয়ালি সাধারণ সংকেত হচ্ছে C6H6। ঠিক আছে, এমনি সংকেত, কিন্তু গঠন সংকেত যদি তুমি দেখো, গঠন সেটা এইরকমভাবে সিগুলো কীভাবে যুক্ত থাকে দেখো, এই সি, ঠিক আছে, ও মাঝখানে
কয়েকটার মাঝে মানে একটা অন্তরে একটা দ্বিবন্ধন আছে, অর্থাৎ খেয়াল করে দেখো প্রত্যেকটা কার্বন না একটা দ্বিবন্ধনের সঙ্গে যুক্ত আর একটা ত্রিবন্ধনের সঙ্গে যুক্ত। অর্থাৎ এই কার্বনটা দেখো এর সঙ্গে দ্বিবন্ধনে যুক্ত আর এর সঙ্গে এক বন্ধনে যুক্ত, প্রত্যেকেই তাই। এর সঙ্গে দ্বিবন্ধন, এর সঙ্গে এক বন্ধনে, এই একটা বন্ধন, ঠিক আছে। এখানে আবার দুটো বন্ধন, মানে প্রত্যেকেই কার্বনের মধ্যে একটা দ্বিবন্ধনে যুক্ত, একটা এক বন্ধনে যুক্ত। কিন্তু আর বাদবাকি দেখো তিনটি করে হাত পূর্ণ হলো এদের, বাদবাকি একটা হাতে সব হাইড্রোজেন বসে, ঠিক আছে। বাদবাকি একটা হাতে হাইড্রোজেন থাকে, এর নাম হচ্ছে বেনজিন। C6H6, ছটা কার্বন আর ছটা হাইড্রোজেন, কিন্তু তাদের গঠনটা হচ্ছে মূলত এইরকম। তো এইখানে দেখো কার্বন কার্বনের তুমি গঠনগুলো দেখো, কার্বন কার্বনের যে বন্ধনগুলো আছে সেই বন্ধনগুলো দেখো, এই যে কার্বন শুরু হয়ে এরকম গোল হয়ে আবার সেখানেই শেষ হয়েছে, একটা বদ্ধ পথ দেখিয়েছে। ওকে, তাই এদেরকে আমরা বলছি বদ্ধ শৃঙ্খল, ঠিক আছে। এরকমগুলো বদ্ধ শৃঙ্খল আর এরকমগুলো তোমার মুক্ত শৃঙ্খল। মুক্ত শৃঙ্খলের মধ্যে আবার অনেক সময় শাখা শৃঙ্খল থাকে, শাখা শৃঙ্খল যুক্ত মুক্ত শৃঙ্খল। অর্থাৎ এখান থেকে হয়তো আবার একটা কার্বন এরকম হলো যে সি 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 এরকম তো আছে, পাশের দিকে আবার একটা সি এরকম আছে, তার পাশের দিকে একটা সি আবার বেড়ে গেল। তাদের জন্য যা হবে এখানে তো একে যদি তুমি দেখো, এখানের কার্বনের জন্য তিনটে হাইড্রোজেনের তিনটে হাত এখনো ফাঁকা আছে, কারণ একটা যুক্ত। এখানে দুটো হাত পূর্ণ আছে, মানে আর দুটো ফাঁকা, দুটোই হাইড্রোজেন যুক্ত হবে। এখানে দেখো এই কার্বনের তিনটি হাত পূর্ণ আছে, তার মানে এখানে একটা হাইড্রোজেন হবে। যেমন এখানে এসে এর একটা হাত পূর্ণ আছে, মানে তিন দিকে হাইড্রোজেন হবে, ঠিক আছে। এর নামও আমরা পরবর্তীকালে দেখব। এই কার্বনটাই দেখো এর একটা হাত পূর্ণ আছে, মানে এরও তিনটে হাইড্রোজেন হবে, একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। তো এখানে দেখো একটা শাখা আছে, তাই এগুলোকে শাখা শৃঙ্খলযুক্ত মুক্ত শৃঙ্খল বলতে পারি আমরা, ঠিক আছে। শাখাযুক্ত মুক্ত শৃঙ্খল বলতে পারি, এটাও মুক্ত, যে দিক থেকে তুমি যাবে না কোনো মুক্ত শৃঙ্খল এটা। ওকে, তো এই গেল আমাদের ক্যাটিনেশন ধর্ম। ক্যাটিনেশন ধর্ম মানে অ্যাকচুয়ালি যে কার্বন কার্বন যুক্ত হয় যে ধর্মের সাহায্যে, যে ক্ষমতার জন্য, সেটাই হচ্ছে ক্যাটিনেশন ধর্ম। ওকে, দেখো ক্যাটিনেশন বা তোমার আমাদের যে কার্বন কার্বন বন্ধনের কথা আসলো বলে আমি এখানে একেবারেই বলে দিই সম্পৃক্ত যৌগ এবং অসম্পৃক্ত যৌগ কী জিনিস। এই বিশেষ করে আমাদের জৈব যৌগের মধ্যে সম্পৃক্ত যৌগ মানেই যেখানে কার্বন কার্বন বন্ধন একটা মাত্র বন্ধন দ্বারা যুক্ত। কার্বন কার্বনের মধ্যে যেখানে একটা মাত্র বন্ধন আছে সেই ধরনের যৌগগুলোকে আমরা বলবো সম্পৃক্ত যৌগ, ঠিক আছে। আর যেখানে কার্বন কার্বনগুলো নিজেদের মধ্যে সাধারণত একাধিক বন্ধন দ্বারা যুক্ত, সেখানে হতে পারে এরকম দ্বিবন্ধন দ্বারা যুক্ত, হতে পারে সেগুলো ত্রিবন্ধন দ্বারা যুক্ত, তাহলে তাদেরকে আমরা বলবো অসম্পৃক্ত যৌগ। সম্পৃক্ত যৌগের গঠনের মধ্যে আমি তো একটু আগেই প্রোপেনের কথা বলছিলাম, ঠিক আছে। তিনটে কার্বন যুক্ত হলো, যেমন এই সম্পৃক্ত যৌগটার আমি গঠন যদি বলি, সেটা এটা তোমার বিউটেন, ঠিক আছে। তো সেই বিউটেনের কথা যদি আমরা বলি, চারটে কার্বন যুক্ত হলে বিউটেন হয়, আমরা পরবর্তীকালে দেখব। এর বাদবাকিগুলো যারা একটা একটা করে যুক্ত আছে, বাদবাকিগুলো সব একটা করে হাইড্রোজেন বেরিয়ে যাবে, বসে যাবে। এগুলো সব সম্পৃক্তের গঠন হিসাবে যদি বলো, ইথেন যদি বলো, তো সব একটা করে হাইড্রোজেন বসে যাবে প্রতিটা জায়গায়, হবে প্রত্যেকটা জায়গায় একটা করে হাইড্রোজেন বসে যাবে এদের গঠন। যদি তুমি ইথেনের কথা বলো, ইথেন মানে দুটো কার্বন যুক্ত, এটা বিউটেন আগেরটাই, তাহলে ইথেন হচ্ছে দুটো কার্বন যুক্ত। সেখানে যদি তুমি দেখো ইথেন এরকম দুটো কার্বনের মধ্যে একটাই বন্ধন থাকবে, যেহেতু সম্পৃক্ত যৌগ ইথেনও একটা, তাহলে সেখানে বাদবাকি আর দুটো কার্বনের যে তিনটে করে হাত থাকবে, একটাই তো কার্বন কার্বন বন্ধন হলো, তিনটে হাত এখনও পড়ে থাকবে, সেখানে সব হাইড্রোজেন বসে যাবে। ওকে, তা এই হলো মূলত সম্পৃক্ত যৌগ, যেখানে কার্বন কার্বনের একটা বন্ধন হবে। এবার অসম্পৃক্ত যৌগের মধ্যে আমাদের ইথিলিন আছে, যেখানে কার্বন কার্বনের দুটো বন্ধন, যেমন এইটা বলছিলাম ইথিলিন, দুটো দুটো বন্ধনে যারাই থাকবে সবই অসম্পৃক্তর মধ্যে, দুটো আর তিনটে বন্ধনে যারা আছে, তো এই হচ্ছে ইথিলিন। ইথিলিনের সাধারণত যদি আমরা দেখি, সরি দুটো করতে বন্ধন ছিল আর দুটো হাতে, সেটা তুমি এদিকেও দিতে পারো, হ্যাঁ। তো এই যে কোনো জায়গায় তুমি যে কোনো দিক থেকেই এই হাতগুলো, এই যে বাদ বাকি হাতগুলো যে বিভিন্ন জায়গায় দিতে পারো। তুমি যদি মনে করো সি আছে, আমি এই দিকে একটা হাত এই দিকে একটা হাত দেবো, এইভাবে দিতে পারো, যে কোনো দিকেই টেনে দিলেই হবে। এই হাইড্রোজেন দুটো এই দিকে দিয়ে দিলে, কেউ হয়তো মনে করলো এখানে দিল এখানে দিল, কোনো ব্যাপার নয়, যেদিকে ইচ্ছে দিতে পারো, ঠিক আছে। এই হাইড্রোজেনের যে বন্ধনগুলো, তাই এই ইথিলিন
ইথিলিন আমাদের খুব পরিচিত জিনিস, ফল পাকাতে ইউজ করা হয়, ঠিক আছে। তো এই ইথিলিন এটাও অসম্পৃক্ত যৌগের মধ্যে। তারপর অ্যাসিটিলিন আছে, অ্যাসিটিলিনও খুব পরিচিত জিনিস। সেই অ্যাসিটিলিনের কার্বন কার্বনের মধ্যে 3টি বন্ধন থাকে, এটাও অসম্পৃক্ত। হ্যাঁ, তার বাদবাকি একটা করে দেখো, এদের বন্ধন করতেই হবে, কারণ 4টে বন্ধন লাগবেই কার্বনের, ফলে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন চলে যাবে। এই গেল আমাদের সম্পৃক্ত আর অসম্পৃক্ত যৌগগুলো সম্পর্কে। ওকে, এবার আমাদের যেটা আসবে এই পর্যন্তই থাক। আমি এর পরের ভিডিও আলাদা করে সেটা এর পরেরগুলো বলছি আবার।